নমস্কার, ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ। 7 দিন পর। এই কয়দিনের অভ্যাসেই সীতারামের মনের সংকোচ এবং ভয়টা ক্রমশ কমে আসছে। এখানকার হালচাল ক্রমশ অভ্যাস হয়ে আসছে। এ বাড়ির মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের ভালো লেগেছে। এ বাড়িতে ঢুকেই যাকে তার সবচেয়ে বেশি বিস্ময়কর এবং ভয়ের পাত্র মনে হয়েছিল, যার উগ্র বলে খ্যাতি সে বাইরে থেকেই শুনেছিল এবং বাড়িতে প্রবেশকালে যার মুখে দেখলাম চুরি করতে কেমন লাগে এই বিচিত্র বিস্ময়কর উক্তি শুনেছিল, এ বাড়ির সেই বড় ছেলেটির সঙ্গেও তার বেশ পরিচয় হয়ে গিয়েছে। প্রথম দিনেই ধীরানন্দের সঙ্গে দেখা হলো সন্ধ্যার সময়। মেজ ভাইয়ের মতো অবিকল চেহারা, খালি গায়ে মালকোচা মেরে কাপড় পরে ঘামে ভিজে গেঞ্জি গায়ে এসে কাছারির দাওয়ায় উঠে থমকে দাঁড়ালো। সীতারাম ঘরে আলো জেলে বসেছিল ছাত্রদের প্রতীক্ষায়। অন্য কেউ ছিল না বাইরের বাড়িতে। ধীরানন্দ এসে ঘরের সামনে দাঁড়ালো। আপনি নতুন মাস্টার মশাই? মেজ খোকার সঙ্গে অতি ঘনিষ্ঠ সাদৃশ্য দেখে তাকে চিনতে সীতারামের দেরি হলো না। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, বললে, আজ্ঞে হ্যাঁ। বুঝতে পারলে না প্রণাম করবে অথবা নমস্কার করবে, কোনটা করা উচিত? আমাকে ঘাটে একটু আলোটা দেখাবেন? ফুটবল খেলে এলাম, পা হাতটা ধুয়ে নিই। চলুন। ঘাটে হাত পা ধুয়ে বললে, তাহলে বাড়ির গলিটাতেও একটু আলো দেখান, আমাদের বাড়িতে বেজায় সাপ। সীতারাম উৎসাহিত হলো এবং সহজ আলাপের ধারার মধ্যে স্বচ্ছন্দ গতিতে অনায়াসে ধীরানন্দের সামনে এগিয়ে গিয়ে বলল, দাঁড়ান, তাহলে আলো নিয়ে আমি আগে আগে যাই। ধীরানন্দ বললে, গেলবার আমাদের বাড়িতে একদিনে 36টা গোখরোর বাচ্চা বেরিয়েছিল। 36টা? বাড়িতেই কোথাও বাচ্চা হয়েছিল তাহলে? না, বাড়িতে হয়নি, সবগুলোই প্রায় বাড়ির বাইরে এবং ভিতরের দিকে আসছিল। রাস্তাঘরেই মারা পড়েছিল 16টা, বার দরজায় 5টা, সব বাইরে থেকে বাড়ির দিকে ঢুকছিল। উঠানে 13টা, ঘরের ভেতর কেবল 2টো, একটা ভাড়ার ঘরে, আর সেইটেই অবাক করে দিয়েছিল সকলকে। দালান ঘরে দরদালান পার হয়ে লক্ষ্মীর ঘর, তার পেছনে বাসনের ঘর, তার জানালা নেই, শুধু একটি দরজা। দিনের বেলা পর্যন্ত আলো নিয়ে ঢুকতে হয়। সেই ঘরে গঙ্গা জলের বড় হাঁড়ির মধ্যে কেমন করে গিয়ে পড়েছিল। আচ্ছা, আপনাদের গায়ে সাপ কেমন? সাপ আছে বই কি। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ কখনো মেরেছেন? না, সীতারাম বললে, তবে শুনেছি বটে কার্বলিক অ্যাসিড দেবা মাত্র সাপ নাকি মরে যায়। দেবা মাত্র মরে না, সেবার আমি দেখেছি। কুঁকড়ে অনেক ছটফট করে মরে, ভয়ানক যন্ত্রণা হয়, তবে গন্ধে সাপ আসে না, এটা ঠিক। বলতে বলতে তারা বাড়ির মধ্যে এসে পড়েছিল। ধীরানন্দ হেঁকে বললে, শ্যামু, দেবু, মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন তোমাদের, গো ফাস্ট। বলেই সে উপরে চলে গিয়েছিল। সে চলে গেলে সীতারামের মনে হয়েছিল, বড় চমৎকার লোক তো, কোথায় উগ্রভাষী, বিস্ময়জনকই বাকি আছে এর মধ্যে। এই 7 দিনের মধ্যে আরও অনেকবার দেখা হয়েছে, 20-30 বার তো হবেই। কথাবার্তাও হয়েছে 12-10, ওই এক ধারারই কথা। ধীরানন্দ সকালবেলা পড়তে যায় এখানকার স্কুলের
অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কাছে। রাত্রে পড়ে বাড়িতে। বাড়ির ভিতর উপরে ধীরানন্দের পড়ার ঘর। সেখানে নাকি অনেক বই আছে, ভালো ভালো ইংরেজি বই। সীতারামের ইচ্ছে হয় বই চাইতে, পড়ার ঘরও দেখতে ইচ্ছে হয়, কিন্তু বলতে পারে না। আলাপ পরিচয় হয়েছে, বেশ সহজ সরলভাবেই হয়েছে। কোথাও কোনোখানে এতটুকু কাঁটার মতো বাধাও ঠেকে নাই। কিন্তু তবু ছেলেটার মধ্যে এমন কিছু আছে যাতে ওকে জড়িয়ে ধরবার মতো সান্নিধ্যে আসা যায় না। সীতারামও অগ্রসর হয় নাই। সেও এরই মধ্যে নিজের দৈনন্দিন কাজের একটি বাঁধা ধরা ছক তৈরি করে নিয়েছে। রাত্রে বাড়ি যায়, ভোরবেলা তার বাবার সঙ্গেই ওঠে। জামা এবং গেঞ্জিটা কাঁধে ফেলে ছাতা, লণ্ঠন, লাঠি রেখে পাতকৃত্য সেরে নেয়। নালার দুই ধারে অজস্র বাঘা ভেরেন্ডার গাছ। একটি গাছ তুলে নিয়ে ছুরি দিয়ে কেটে দাঁতন করে। আরও খানিকটা এসে রত্নহাটের প্রান্তভাগে বহুকালের পুরনো ছায়াঘন যে বটগাছ আছে তার তলায় এসে গেঞ্জি জামা পরে নেয়। চাপ দিয়ে দুই হাত বুলিয়ে চুলগুলিকে বসিয়ে আঙুল চালিয়ে বিন্যস্ত করে। কোচাটি বার দুয়েক ঝেড়ে নিয়ে আবার রওনা হয়। 6:30টার মধ্যেই সে এসে বাবুদের বাড়িতে হাজির হয়। ঘরখানি চাবি দুটি, একটি থাকে বাড়িতে, অন্যটি থাকে তার কাছে। ঘর খুলে সে জামা গেঞ্জি রাখে। একটি দেওয়াল আলনা সে এনেছে বাড়ি থেকে, হুগলিতে কিনেছিল। সে আলনায় ঝুলিয়ে দেয়। নিজের গাড়ু এবং গ্লাসটি মেজে নেয়। গামছাখানিতে বার কয়েক মুখ মুছে কেচে মেলে দেয়। তারপর ঘরে যে পুরনো আমলের টেবিলটি আছে সেই টেবিলের ধারে এসে দাঁড়ায়। টেবিলটির একটি ড্রয়ার সে কিনেছে, সেই ড্রয়ারটি একবার গুছিয়ে নেয়। পেন্সিলের কাটা মুখ ঘুরিয়ে দেখে, কাটবার প্রয়োজন থাকলে কাটে, ভোঁতা হয়ে থাকলে সুকৌশলে ছুরি চালিয়ে সূচালো করে। তারপর ছুরিটিকে বার কয়েক শান দিয়ে নেয় এক টুকরো ভাঙা স্লেটে। এই সময় আসে শ্যামু এবং দেবু। ঘুম ভাঙা ফুলো ফুলো মুখে এসে দাঁড়ায়। মায়ের ব্যবস্থায় এবং শৃঙ্খলায় তারা পরিচালিত। মুখ ধুয়েই তারা আসে। সীতারাম তবু নিজের কর্তব্য করে। সে দেখে তাদের দাঁত ভালো পরিষ্কার হয়েছে কিনা, চোখের কোণে পাতায় পিচুটির কণা লেগে আছে কিনা। দেখবার সময় সীতারাম ওদের মুখ থেকে সদ্য লুচি খাওয়ার দারুণ গন্ধ পায়। এই গন্ধে তাদের গ্রামে আপনাদের ছেলেদের পাটালি গুড়মুড়ি খাওয়া মুখের সঙ্গে একটা পার্থক্য সে অনুভব করে। যতদিন ছেলেরা দুধ খেয়ে বড় হয় ততদিন সব ছেলের মুখের গন্ধ একরকম, তারপরই তফাৎ আরম্ভ হয়। ছেলেরা পড়তে বসে। কানাই রায় চা নিয়ে আসে বাড়ির ভেতর থেকে। নায়েব খায়, কানাই রায় খায়, সীতারাম কিন্তু খায় না, মানে নিয়মিত খায় না। মাত্র একদিন সে এর মধ্যে খেয়েছে। সেদিন খুব বর্ষা নেমেছিল। 8টা নাগাদ আসে জল খাবার। সীতারাম জল খেতে আপত্তি জানিয়েছিল, কিন্তু মা শুনবেন না কিছুতেই, তিনি পাঠাবেনই। চাকর নিয়ে আসে 4খানি রুটি, ঘিয়ে ভাজা মরিচ মাখানো 4টি সিদ্ধ আলু, খানিকটা গুড়। একটি রুটি 2টি আলু, 1 চামচে পরিমাণ গুড় নিয়ে বাকিটা সে ফিরিয়ে দেয়। আজই অবশেষে একটা রফা হয়েছে। মা সীতারামের ওই 1খানা রুটি নেওয়াই মেনে নিয়েছেন। সীতারাম হাত জোর করে বলেছে, আর তো 2 দিন বাদেই পাঠশালায় বসতে হবে মা, 11টার সময়, 10:30টায় ভাত খেতে হবে,
4খানা রুটি খেয়ে কি আর ভাত খেতে পারবো মা? 4 দিন পর বৃহস্পতিবার। বৃহস্পতি স্বর্গের দেবতাদের গুরু, স্বর্গের বিদ্যাদাতা তিনি। তার নামাঙ্কিত বারেই পাঠশালা খোলা প্রশস্ত। তাছাড়া ওই দিনও ভালো আছে। ওই দিনই সীতারামের পাঠশালা বসবে। পাঠশালার জন্য মা অনেক চেষ্টা করেছেন, ফলও অবশ্য কিছু হয়েছে, কিন্তু সীতারাম যা আশা করেছিল তা হয় নাই। মা বলেছিলেন ছোট ছোট ছেলেদের 10টার সময় ভাত খেয়েই স্কুলে ছুটতে হয়, 1/2 মাইলের বেশি পথ। তুমি যদি পাড়ার মধ্যে ঘরের দরজায় চণ্ডী মণ্ডপে 11টায় পাঠশালা খোলো, স্কুলের চাইতে মাইনে কম নাও, তবে সকলেই ছেলে তোমার পাঠশালায় দেবে। সীতারামের কাছে এ যুক্তি অকাট্য মনে হয়েছিল, কিন্তু সে আশ্চর্য হয়ে গেল। যুক্তি অকাট্য হলেও লোকে যুক্তির ধার দিয়েও গেল না। তারা স্কুল ছাড়িয়ে ছেলেদের পাঠশালায় পড়তে দিতে রাজি নয়। জগদ্ধাত্রী ঠাকুরুন, এ পাড়ার প্রবীণা ঝিউড়ি মেয়ে, তিনি সেদিন এই বাবুদের বাড়িতেই মাকে বললেন। সীতারাম উপস্থিত ছিল তখন। বললেন, হাজার হলেও স্কুলের পড়ায় আর পাঠশালার পড়ায়। ধীরুর মা, তুমিই বলো, কই তুমি ছাড়াবে স্কুল ছেলেদের? হেসে মা বললেন, আমার ছোট ছেলে দুটি তো স্কুলে পড়ে না ঠাকুরজি, তারা তো ওর কাছেই পড়ে। সে পেরায় ভেটে পড়ে। দুটি ছেলেকে নিয়ে মাস্টারটি দুবেলা ঘষে, সে এক, আর তোমার পাঠশালার গোলে হরিবোল এক। একটু ভেবে নিয়ে বললেন, আমার ভাইপো 3টিকে দিতে পারি, যদি মাস্টার তোমার ছেলেদের মতো প্রাইভেটে পড়ায় দুবেলা। তা 3 জনের জন্য 3 টাকা দেব। ছোটটি তো ধরো পড়ে না, অ আর ক খ, তার পড়া মানে আগলানো শুধু, তা তবুও তোমার 3 টাকাই দেব। এপাড়ার পতিত পাবন বাবু একজন প্রবীণ এবং মাতব্বর, তাকেও মা ডেকেছিলেন। তিনি বললেন, ও তো একটি বালক, শিশুদের শিক্ষা দেওয়ার ও কি জানে? স্কুলের পাঠশালা থাকতে আবার পাঠশালা, এখানকার স্কুলের প্রাইমারি বিভাগ স্কুলের সঙ্গে নামে স্বতন্ত্র হলেও স্কুলেরই একটা অংশ। সেখানে 3 জন মাস্টার আছেন। একজন শুধু প্রবীণ, সে আমলের ছাত্রবৃত্তি পাস, আর 2 জনের একজন ম্যাট্রিক ফেল, অন্যজন নর্মাল পাস। 2 জনের একজন সেকেন্ড মাস্টারের জামাই, অন্যজন হেডমাস্টারের গুরুদেবের ভাইপো। এদের কিন্তু 2 জনেরই বয়স কম, একরকম সীতারামেরই বয়সী। প্রবীণ যিনি, তিনি প্রবীণ হয়েছেন বলে 5 ঘন্টা স্কুলের মধ্যে 2.5 ঘন্টা চেয়ারে বসে না ঘুমিয়ে পারেন না। মা সীতারামকে তবু আশ্বাস দিলেন, হাসি মুখে বললেন, ওদের কথায় তুমি দমে যেও না বাবা, একটা ভালো কাজে অনেক বাধা আসে। পরের দিন আবার একটা বাধা এলো। সীতারাম খেতে বসেছিল, হঠাৎ একটি মহিলা এসে উপস্থিত হলেন। কই ধীরুর মা? কে? মা বেরিয়ে এলেন। আমি, দাদা পাঠালে তোমার কাছে। বাইরে থেকে পুরুষের কণ্ঠ শোনা গেল, বলো, আমি দাঁড়িয়ে আছি এখানে। কি বলো? মহিলাটি গম্ভীরভাবে বলে গেলেন, চণ্ডী মণ্ডপের তোমরা অবশ্যই মোটা শরিক, 12 আনা অংশ তোমাদের, সব সত্যি কথা, কিন্তু তা বলে তো যা ইচ্ছে তাই করতে পারো না চণ্ডী মণ্ডপ নিয়ে। মা আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? তিনি বললেন, পাড়ার মধ্যে মাঝখানে দেবস্থান, বৌঝি এরা সব যায় আসে, সেখানে তুমি তোমার স্বামীর নামে নাকি পাঠশালা বসাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? বাইরে থেকে মহিলাটির দাদা এবার হেঁকে বললেন,
ঠিক হচ্ছে টচ্ছে নয়, সে হবে না, সে আমি করতে দেব না, চলে আয় তুই। তিনি চলে গেলেন। সীতারাম বললে, থাক মা, যখন এত। কথাটা শেষ করতে পারলে না সে। মায়ের মুখ থমথম করছিল। তিনি একাগ্র দৃষ্টিতে ভাবছিলেন কিছু। হঠাৎ বললেন, আমাদের কাছারির পূর্ব দিকের বারান্দায় পাঠশালা খুলবে তুমি। সেই দিনই ঠিক সন্ধ্যার মুখে সে গেল স্কুল সাব ইন্সপেক্টরের কাছে। রত্নহাটেই একজন সার্কেল সাব ইন্সপেক্টর থাকেন। পাঠশালাগুলির তিনিই হর্তাকর্তা বিধাতা। সাব ইন্সপেক্টর বসেছিলেন বড় স্কুলের হেডমাস্টারের বাসায়। ভালোই হলো সীতারামের। হেডমাস্টার মশাই তারও এককালের শিক্ষক, তার কাছেও অনুমতি নেওয়া হবে। তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে সে। সাব ইন্সপেক্টর বাবুকে নমস্কার করলে। তারপর সবিনয়ে তার নিবেদন জানালে। সাব ইন্সপেক্টর বললেন, বেশ, করুন পাঠশালা, চলুক কিছুদিন, বছরখানেক যেতে দিন, তারপর দরখাস্ত করবেন। তখন দেখে শুনে যা উচিত হয় করা যাবে। হেডমাস্টার গম্ভীর হয়ে গিয়েছিলেন প্রথম থেকেই। তিনি বললেন, এর জন্য আমায় বলছো কেন তুমি? আমি আপনার ছাত্র, আমি এখানে পাঠশালা করছি, তাই অনুমতি চাচ্ছি। অনুমতি তো পারবো না দিতে। এখানে আমাদের একটি প্রাইমারি সেকশন রয়েছে। তোমাকে পাঠশালা করবার অনুমতি দিয়ে কেমন করে তার ক্ষতি করতে বলবো বলো? এর উত্তর দিতে পারল না সীতারাম। শুধু একটু দুঃখিত হলো। সেও তো তার ছাত্র, তার মঙ্গল দেখাও কি তার কর্তব্য নয়? মাস্টার মশাই আবার বললেন, নিজের গ্রামে পাঠশালা করলে না কেন? আজ্ঞে, সেখানে আমার জ্যাঠতুতো ভাই পাঠশালা করেন। তবে এখানে যে আমাদের নিজেদের পাঠশালার বিভাগ আছে বাপু। এবার সীতারাম উত্তর দিলে, বললে, আমাদের গ্রাম ছোট, সেখানে কটিই বা ছেলে। এখানে বড় গ্রাম, 20টা ছেলে হলেই আমার 5টা টাকা হয়ে যাবে। আর অনেক ছেলে তো পড়ে না আপনাদের পাঠশালায়, বেশি মাইনে। তাহলে ভদ্রপাড়া ছেড়ে তুমি অন্য পাড়ায় পাঠশালা করবার চেষ্টা করো। হেসে বললেন, দেশের সেবাও হবে। ওদের জুটিয়ে পাঠশালা করে যদি অন্ধকার থেকে আলোকে আনতে পারো, তবে একটা কীর্তি থাকবে তোমার। সীতারাম মর্মাহত হলো তার কথার ভঙ্গিতে। সে চলে এলো সেখান থেকে। মা আবার পাঠালেন তাকে মণিলাল বাবুর কাছে। ওকে একবার বলে এসো। উনি বললে চণ্ডী মণ্ডপের আপত্তি আর কেউ তুলবে না। মণিলাল বাবুকে প্রণাম করে সে দাঁড়ালো। বললে সব। আশ্চর্য, সেদিনের সে মানুষই নন তিনি। কথার সুরও আলাদা। তিনি শুধু বার কয়েক বললেন, হুম হুম হুম, শুনলাম বটে। শেষে নির্লিপ্তের মতো বললেন, দেখো, চেষ্টা করো। তারপর তাকিয়ায় হেলান দিয়ে ডাকলেন, চৈতন, চৈতন। উত্তর না পেয়ে বললেন, গড়গড়ার কলকেটা নিয়ে বাইরে কে আছে, যাও তো হে ছোকরা, আগুন কেটে গেছে, আগুন দিতে বলো। সীতারাম স্তম্ভিত হয়ে গেল, কিন্তু আজ্ঞা পালন না করে পারলে না। মা শুনে বললেন, মণি ঠাকুরপো এমন অদ্ভুত মানুষই বটে, যখন যেমন খেয়াল হয় বলেন। সীতারাম মর্মান্তিক বিষণ্ণতায় যেন আচ্ছন্ন হয়ে গিয়েছে। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। হেডমাস্টার মশাইয়ের কথাটা মনে পড়ল। সত্যিই তো, ভদ্রলোকের পাড়া বাদ দিয়ে অন্য পাড়ায় পাঠশালা করলে কি হয়? অনেক ভেবে সে একটি ক্ষেত্রও আবিষ্কার করলে। সাহাপাড়া এবং জেলে কৈবর্ত পাড়ায় পাঠশালা খোলার কথা মনে হলো। সাহাপাড়ার ছেলেরা অবশ্য অধিকাংশই লেখাপড়া শেখার চেষ্টা করে। সাহা অর্থাৎ সন্ডিকেরা সমাজে জল অচল সম্প্রদায় হলেও
আর্থিক অবস্থায় খুব সম্পন্ন শ্রেণী। কুলগত মদের দোকান তো আছেই, তার উপরে এদের আছে মহাজনী ব্যবসা। যে যেমন তার তেমন কারবার। গহনা বাসন বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দেয়। খালাসের একটা সময় নির্দিষ্ট থাকে, সে সময় পার হলেই দেনাদারকে জানিয়ে দেয়, ও জিনিস আর তুমি পাবে না। আচারে বেশভূষাতেও ওরা ভদ্র, কিন্তু তবু স্কুল পাঠশালায় ওদের স্থান নিচে। শিক্ষকেরা ওদের ঘৃণার চোখে দেখেন। সীতারামের মনে আছে, তাদের সঙ্গে পড়তো সাহাদের খুদে আর পচা। মাস্টারেরা ডাকতেন, এই সুরি। সীতারামের মনে হলো, ওদেরই জন্য যদি সে পাঠশালা করে, তবে ওরা নিশ্চয় খুশি হয়ে তার পাঠশালায় পড়বে। জেলে কৈবর্তদের ছেলেও অনেক। শীতের দিনে রৌদ্রতপ্ত বটতলায় দোলায় গায়ে দিয়ে এক জায়গায় জমে বসে থাকে তারা। হি হি করে হাসে, পরস্পরকে গালিগালাজ করে। ওরা পাঠশালায় যায় না। ওদের অনেকের ধারণা লেখাপড়া শিখতে নাই ওদের, যে শিখবে সে মরে যাবে। অথচ কৈবর্তদের পয়সা আছে, মাছের ব্যবসার পয়সা। ওদের মোড়ল বিপনের একান্ত ইচ্ছে ছেলেকে পাঠশালায় দেবার, কিন্তু ও পাঠশালায় দুদিন গিয়েই ছেলেটা আর যেতে চায় না। কেন যেতে চায় না সে অনুমান করতে পারে সীতারাম। এখানে সেই ভয় না থাকলে ওরাই বা আসবে না কেন? উঠে বসল সীতারাম। জ্যোতিষ সাহা সাহাপাড়ার মাতব্বর, লোকও ভালো। কৈবর্তরাও সাহামশায়ের অনুগত। বিপনের সঙ্গে জ্যোতিষ সাহার কাকা ভাইপোর সম্পর্ক। বিপন বলে জ্যোতিষ কাকা। ওদের কাছেই যাবে সে। শ্যামু এবং দেবুকে 10টার সময় ছুটি দিয়ে স্নান সেরে নিল। স্নান করতে তার খানিকটা সময় লাগে। পুকুরে সে স্নান করে না। এ বিষয়ে তার স্কুল জীবনের 2জন প্রাচীন শিক্ষকের সে অনুগামী হয়েছে। গারুটি হাতে নিয়ে গামছা এবং কাপড় কাঁধে ফেলে সে যায় ঝর্ণায়। দ্রুতপদে যায়, দ্রুতপদে ফেরে। নিজের ঘরের মধ্যেই একটি দড়ির আলনা টাঙিয়েছে সে। সেই আলনায় কাপড়খানি মেলে দেয়। গারুটি রাখে টেবিলের নিচে। কোন বাক্স ভাঙা এক টুকরো বেশ প্লেন কাঠ জোগাড় করেছে, সেটি ঢাকা দিয়ে তার উপর একটি নুড়ি চাপা দেয়। তারপর হুগলিতে পাঠ্যজীবনের অভ্যাস মতো বাঁ হাতে আয়নাটি ধরে চিরুনি চালিয়ে চুল আঁচড়ায়। টেরি কাটে না। সমান করে সামনে টেনে কপালের উপরের চুল বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে দেয়। একটি টিকি আছে, সেটিকে সযত্নে সামনের দিকের চুলের সঙ্গে টেনে মিশিয়ে বেমালুম মিলিয়ে দেয়। এরপর ভাত খায়। আজ ভাত খেয়েই গেঞ্জি জামা পরে ছাতাটি হাতে বের হলো। গেল সাহাপাড়ার দিকে। জ্যোতিষ সাহামশায়ের পাকি মদ ও গাজা আফিং সিদ্ধির দোকানের বারান্দায় গিয়ে দাঁড়ালো। জ্যোতিষ আশ্চর্য হয়ে গেল, তার দোকানে রমানাথ মোড়লের ছেলে কেন? ছেলেটি লেখাপড়া শিখেছে, তাছাড়া ভালো ছেলে বলেই তো সকলে জানে তাকে। একটি নমস্কার করে সীতারাম বললে, আপনাকে একটা কথা বলবো। কি বলো? আপনাদের পাড়ায় একটি পাঠশালা করতে চায়, আপনাদের ছেলেদের জন্য পাঠশালা। জ্যোতিষ সবিস্ময়ে বললে, পাঠশালা? হ্যাঁ, পাঠশালা। সীতারাম তার ভেবে রাখা যুক্তিগুলি সাহাকে জানালো। বললে, স্কুলে ছোট ছেলেদের 10টার সময় ভাত খেয়ে ছুটতে হয়, 1.5 মাইল পথ। ভদ্রলোকের বাড়িতে অবশ্যই 10টায় ভাত হয়, কিন্তু আমাদের মতো গেরস্থ বাড়িতে মেয়েদের তাতে অসুবিধে হয়। এই ধরুন আমি 11টায় পাঠশালায় আসব। বাড়ির দৌড়ে পাঠশালা, মেয়েরা 1 ঘন্টা সময় বেশি পাবে। তাছাড়া ভাত না হলো মুড়ি খেয়ে পাঠশালায় এলো,
একটাই টিফিন। দিব্যি এক দৌড়ে বাড়ি এসে খেয়ে আবার চলে গেল। হঠাৎ কারো ছেলেকে দরকার হলো, হাঁক দিলে, মাস্টার রামকে একটু ছুটি দাও, হয়ে গেল। তাছাড়া মাইনেও কম করব আমি, গেরস্থ ঘরে 2 আনা পয়সা কম নয়। এতগুলি যুক্তির অবতারণা করে সে সাহার মুখের দিকে চেয়ে দেখল কথাগুলি সাহামশায়ের মনে লাগলো কিনা। সাহামশায় ভাবছিল কথাগুলি তার সত্যই মনে লেগেছে। সীতারামের আবার একটা কথা মনে এলো, বললে, এছাড়াও ধরুন স্কুলের মাইনে মাসের 7 তারিখে না দিলে ফাইন লাগে, তারপর মাস শেষ হলো, অমনিই নাম কেটে দিলে। গরিব গেরস্থ যারা, তারা সব মাসে কি মাইনে ঠিক দিতে পারে? পাঠশালাতে সেও একটা সুবিধে, নাম কাটা যাবে না, ফাইন লাগবে না। এতে সাহামশাই হাসলেন, বললেন, ফাইন লাগবে না সেটা সুবিধা বটে, কিন্তু মাইনে না দিলে মাসের শেষেও যদি নাম কাটা না যায়, তবে তাতে তোমার সুবিধে হবে না, মাইনে আর কেউ দেবেই না। লজ্জিত হলো সীতারাম, মনে হলো সে যেন কাঙালপনা করে ফেলেছে। নিজেকে সংবরণ করে সে বললে, তার জন্য একটা কমিটির মতো থাকবে, আপনারা 5 জনে একমত হয়ে একটা কমিটি করে দেবেন, আপনি প্রেসিডেন্ট হবেন। মাসের শেষে আমি খাতাপত্র একদিন দেখব, আপনারা নাম কেটে দিতে বলেন, দেবো। কিছুক্ষণ চুপ করে থেকে আবার সে বললে, অবশ্যই আমি প্রাণ দিয়ে খেটে পড়াবো, মাইনে চাই বই কি আমার, কিছু পাবো বলেই তো কাজ করতে এসেছি। কিন্তু আমিও তো চাষি গেরস্থ ঘরের ছেলে, গেরস্থ ঘরের দুঃখ বেদনা আমি জানি। আমার দুঃখের সঙ্গে ছাত্রদের বাড়ির দুঃখের কথাও তো আমাকে ভাবতে হবে। কেউ যদি 1 মাস মাইনে দিতে না পারে, আপনারা যদি দেখেন মাইনে বাকি ইচ্ছে করে পড়ে নাই, তবে তার নাম কাটব না, থাকবে। তার অভাব যদি সত্যি হয়, তবে থাকবে 2 মাস মাইনে বাকি, দেবে পরে। তাও যদি মনে করেন আপনারা যে বাকি মাইনে ছেড়ে দিলে ভালো হয়, দেবো আমি। সাহার দোকানের সামনেই বাবুদের একটি বাগানওয়ালা পুকুর। সেই পুকুরের জলে তখন বাতাসে ঢেউ উঠেছে, শ্রাবণের বর্ষার উতলা বাতাস। ঢেউয়ের মাথায় সূর্যের ছটা ঝকমক করছে। সাহা সেই দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বললে, আমি ভাই ভেবে দেখি, পাড়ার 5 জনকে জিজ্ঞাসা করে দেখি। সীতারাম এইবার শেষ কথা বললে, তাছাড়া এ হবে আপনাদের ছেলেদের জন্য পাঠশালা, বাবুদের ছেলেদের সঙ্গে আপনাদের ছেলেদের তফাৎ থাকবে না, অসম্মান হবে না আপনাদের। জ্যোতিষ চকিত হয়ে মুখ তুললে, স্থির দৃষ্টিতে চেয়ে রইল প্রথমে সীতারামের মুখের দিকে, তারপর সামনের দিকে ওই আলো ঝলমল পুকুরের দিকে। আরও 2 দিন চলে গেল। 5 জনকে নিয়ে সেই পরামর্শ চলছে এখনো। গন্ধবণিক পাড়ায় কয়েকজন স্কুলের বন্ধু আছে তার। 2 দিন সে তাদের ওখানেও গেল। সেখানে বিশেষ উৎসাহ পেলে না। এদের প্রবীণেরা অত্যন্ত বিজ্ঞ। বললে, আচ্ছা করো পাঠশালা, দেখি পড়াশোনা কেমন হয়, তারপর দেখা যাবে। সেদিন বিকেল বেলা হয়ে গেল ছাত্রবাড়ি ফিরতে। জল খেয়ে অবসন্ন মনেই গাড়ু হাতে নিয়ে গামছাটি কাঁধে ফেলে খালি গায়ে সে বেরিয়ে পড়ল। এটি তার নিত্যকর্ম, ঝর্ণার ধারে বেড়াতে যাওয়া। সঙ্গে আরও একটি জিনিস থাকে, একখানি আসন। আসনখানি সে বাড়ি থেকে নিয়ে এসেছে। আকাশে মেঘ থাকলে ছাতাটি নেয় বগলে। গ্রাম পার হয়ে চলে যায় সেই ঝর্ণার ধারে। একটা কাঁকড় পাথর ভরা, গাছপালা শূন্য, অনুর্বর টিলার নিচে ঝর্ণা। সে ওই টিলাটার কোনো একটি স্থানে গিয়ে আসনখানি পেতে বসে।
সূর্যাস্ত পর্যন্ত বসেই থাকে। এটুকুও তার সেই পুরনো আমলের পণ্ডিত মশাইয়ের অনুকরণ। একদিন শুধু ভেবেছে পাঠশালার কথা। পাঠশালা না হলে খাওয়া দাওয়া আর 4 টাকা মাইনেতে চাকরি সত্যই অত্যন্ত লজ্জার কথা। বাবা তার এখনো বলছেন, ঘরে বসে চাষবাস দেখো বাবা, মা লক্ষ্মীর সেবা করো। নতুন বস্ত্র আর পুরনো অন্ন, এই খেয়ে যায় যেন জন্ম জন্ম। চাষ ছাড়লে চাষ জাহান্নামে যাবে। আমি আর কদিন। এসব হলো পিতৃপুরুষের কথা। কথা পিতৃপুরুষের বটে, সত্যও বটে। তার জ্যাঠতুতো ভাইয়েরা ওই কিশোরদের চাষের অবস্থা সত্যই খারাপ হয়ে পড়েছে এরই মধ্যে। বড় দাদা মাইনর পড়ে পাঠশালা করেছে গায়ে, সে হাল ধরে না, চাষও দেখে না। মেজো চাকরি বাকরি করে ঘুরে বেড়ায়। কিশোর MA আর ল পড়ছে। ছোটকা এবার ম্যাট্রিক দেবে। জ্যাঠা বুড়ো হয়েছেন, চোখে ভালো দেখতে পান না, তবুও চাষের ভার সবই বুড়োর ওপর। কৃষাণের ওপর 16 আনা নির্ভর। ফলে জ্যাঠার ক্ষেতে তাদের জ্ঞাতি গোষ্ঠীর সকলের চেয়ে কম ফসল হয়। কথাটা ঠিক, কিন্তু বাড়িতে থেকে চাষ নিয়ে থাকার কথা ভাবতে গেলে তার বুকের ভিতরটা কেমন করে ওঠে। চাষ করলে আর কি তাকে জমিদার বাড়িতে বসতে আসন দেবে? ওই মণিলাল বাবু সেদিন তাকে কলকেটা নিয়ে বাইরে দিতে বলেছেন, সে চাষির ছেলে বলে। বললেও তাকে তামাক সেজে আনতে বলতে পারেন নাই। লেখাপড়া শিখে মাস্টারি করবে শুনেই তাকে সেদিন ভালোও বলতে হয়েছে। নিজে হাতে চাষ করলে আর কি তিনি ওইটুকুও বলবেন? একেবারে এবার তামাক সেজে আনতে বলবেন। পেটে খেয়ে বেঁচে থাকাই কি সব? তার চেয়ে পুরনো পণ্ডিত মশাই বলতেন, শুকরেও দিনাতিপাত করে, সমস্ত দিন ঘুরে সেও নিজের উদরপূর্তি করে। তার বাবা আরও বলেন, বেশ তো, পাঠশালা করলি যদি, তবে গাঁয়ে তোর দাদা রয়েছে, দাদার সঙ্গে লেগে যা। না হয় তোর পাশের গায়ে এই রাধিকাপুরে কর। রাধিকাপুর তাদের গ্রামের পাশেই। তাদের গ্রামের মতো ছোট চাষির গ্রাম। করলে অবশ্য হয়, হয়তো মাসে 5-7 টাকা মাইনে উঠবে, কিন্তু সেও তার মনে ধরে না। রাধিকাপুরের মাস্টার মশায়ে আর রত্নহাটের পণ্ডিত মশায়ে কি তুলনা হয়? তাছাড়া ওই যে জমিদার বাড়ির 2টি ছেলে, ফুটফুটে মুখ, ঝকঝকে চোখ, টপ টপ করে কথার উত্তর দেয়, চটপটে ভাব, এসব রাধিকাপুরের ছেলেরা পাবে কোথায়? ওদের মাস্টার মশাই হতে পারায় একটা কত বড় গৌরব। শ্যামুকে আর দেবুকে যদি সে পড়ায়, তারা যদি এককালে গণ্যমান্য ব্যক্তি হয়, তা সে তো বলতে পারবে শ্যামুদেবুর মাস্টার সে। শ্যামুদেবুর একজন যদি জজ হয়, একজন হয় ম্যাজিস্ট্রেট, তাহলে বুকের ভিতরটা তার কেমন করতে থাকে। সন্ধে হয়ে এলো, সে উঠল। ঝর্ণায় মুখ হাত ধুয়ে গাড়ুটি ভর্তি করে নিয়ে সে ফিরল। হঠাৎ তার মনে পড়ল মেঘনাদবধ কাব্যর 2য় স্বর্গের প্রারম্ভ। অস্তে গেলা দিনমণি, আয়লা গোধূলি, একটি রতন ভালে, ফুটিলা কুমুদি, মুদিলা সরমে আখি, বিরস বদনা নলিনী। তারপর আর ঠিক মনে নেই। স্মৃতিশক্তিটা তার ভালো নয়। তার জীবনের অকৃতকার্যতার এইটাই সবচেয়ে বড় কারণ। সে কি ভেবে দাঁড়িয়ে গেল হঠাৎ। আবার ফিরল ঝর্ণার ধারে, কিছু ব্রাহ্মী শাক তুলে নিল। রান্না করে খাওয়ার তো সুবিধে হবে না, ছেঁচে রস করে নিয়ে খাবে সকালে। হ্যাঁ, আরও আছে, সামনে আসছে ভাদ্র মাস, পিত্তবৃদ্ধির সময়। এ সময় চিরতার জল অন্তত 1 সপ্তাহ খেতে হবে।
বাবুদের বাড়ি ফিরতেই কানাই রায় বললে, কি গো পণ্ডিত, ভ্রমণ হলো নাকি? কথাটা একটু যেন বিঁধল সীতারামের গায়ে। কানাই রায় যেন কেমন কদিন ধরে বাঁকা কথা কইছে। সীতারাম বলে ডাকে না, বলে পণ্ডিত। মধ্যে মধ্যে পণ্ডিত মশাই বলে। বুঝতে পারে সীতারাম কানাই রায়ের মনের কথা, কিন্তু সে কি করবে তার? মূর্খ যে, বিদ্যার মূল্য কভু কি সে জানে? বণিক সেই কুক্কুটকে বলেছিল, নহে দোষ তোর মূঢ়, দৈব এ ছলনা, জ্ঞান শূন্য করিল গোসায়। মিথ্যা কথা নয়। কানাই রায় বললে, কি রকম, কথা বলবে না নাকি? হেসে সীতারাম বললে, রায়, তোমাকে আমি কাকা বলি। তোমাকে অমান্যি করতে কি অছেদ্যা করতে কবে দেখেছ বলো দেখি? রায় একটু অপ্রস্তুত হলো। না না না, কণ্ঠস্বরে গুরুত্ব ফুটিয়ে প্রসঙ্গটাকে চাপা দিয়ে বললে, জ্যোতিষ সাহা লোক পাঠিয়েছিল, তোমাকে একবার যেতে বলেছে সন্ধেতে। সীতারাম গাড়ুটি রেখে জামা ও গেঞ্জি টেনে নিয়ে গায়ে দিতে দিতেই বেরিয়ে গেল। সাহার দোকানের বারান্দায় একটা গোলমাল হচ্ছে। সীতারাম দোকানের সামনেই থমকে দাঁড়ালো। জ্যোতিষ হাত জোড় করে বলছে, এই গ্রামেরই ছেলে শিবকিঙ্করকে। আমাকে মাপ করবেন বাবু, আমি হাত জোড় করছি। আমি পারবো না, দোকান বন্ধ হয়ে গিয়েছে। খাতায় টিক দিয়েছি, এখন আর দিতে পারবো না। জড়িত কণ্ঠেই শিবকিঙ্কর বললে, আর দিতে পারবে না? আজ্ঞে না, জোড়হাত করছি আপনাকে। জোড়হাত করছো? আজ্ঞে হ্যাঁ। আজ্ঞে হ্যাঁ? জ্যোতিষ একথার উত্তর খুঁজে পেল না। শিবকিঙ্কর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে জড়িত স্বরে বললে, বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। জ্যোতিষের এবার নজরে পড়ল সীতারাম দাঁড়িয়ে আছে। সে তাকে ডাকলে, এসো এসো পণ্ডিত, বসো। হঠাৎ এক কাণ্ড ঘটে গেল। শিবকিঙ্কর দাওয়া থেকে নামছিল। সে থমকে দাঁড়ালো। পণ্ডিত? কে পণ্ডিত? পণ্ডিতে মদ খায়? সীতারামের পা থেকে মাথা পর্যন্ত ঝিমঝিম করে উঠল। কি বলবে সে বুঝতে পারলে না। সাহামশাই তাড়াতাড়ি বললে, আজ্ঞে না, ওটি আমাদের পাশের গায়ের রমানাথ মণ্ডলের ছেলে সীতারাম, নর্মাল পাশ করেছে। রমানাথ মণ্ডলের ছেলে? আজ্ঞে হ্যাঁ। সীতারাম? সীতারাম মণ্ডল? আজ্ঞে হ্যাঁ। নর্মাল পাশ করেছে? আজ্ঞে হ্যাঁ। এখানে কি মদ খায় না তো হিয়া কাহে? আমাদের পাড়ায় পাঠশালা খুলবে তাই। হঠাৎ হাসতে লাগলো শিবকিঙ্কর। বললে, মণ্ডল? 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 আজ্ঞে হ্যাঁ। চাষা? চাষা? চাষা পণ্ডিত হয়েছে? চাষা কথাটার চয়ের উচ্চারণটা এমন অদ্ভুত শ্লেষ তীক্ষ্ণ। ইংরাজি এসের সঙ্গে উচ্চারণকে মিশিয়ে এমন ধারালো, এমন তীক্ষ্ণ করে তুলেছে যে প্রতিবার ওই শব্দটা উচ্চারণের সঙ্গে সীতারামের অন্তরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মনে হলো। তার দেহের রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। জ্যোতিষ তাড়াতাড়ি বললে, ছি, আপনি ভদ্র সন্তান, বাবু লোক, আপনার কি ওই রকম করে কথা বলতে হয়? শিবকিঙ্কর মত্ত হাসি হেসেই চলেছিল। সে বললে, চাষা পণ্ডিত অ্যান্ড সুরি ছাত্র? চাষা পণ্ডিত হয়েছে, এইবার সুরি পণ্ডিত হবে। সীতারাম এগিয়ে শিবকিঙ্করের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। শিবকিঙ্কর তার দিকে কিছুক্ষণ চেয়ে দেখলে। কালো চেহারা, পাথরের মতো শক্ত শরীর, চোখের দৃষ্টি যেন রাগে জ্বলছে। সে কোনো কথা না বলে চলতে আরম্ভ করলে। সীতারাম এগিয়ে যাচ্ছিল, কিন্তু জ্যোতিষ বাধা দিলে, থাক, যেতে দাও। কিছুটা দূর এগিয়ে গিয়ে শিবকিঙ্কর আবার হাসতে শুরু করেছিল।
আজ এই পর্যন্ত। পাঠশালা খোলার জন্য সীতারাম মরিয়া হয়ে উঠেছিল। তার চেষ্টা সফল হবে কিনা তা আমরা জানতে পারব পরবর্তী পরিচ্ছেদগুলিতে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল।